এই কোশ্চেনগুলো যদি কনসেপ্ট করি, তবে সাথে সাথে মনে রাখতে হবে যে তোমাদের তো ওইভাবে ধরলে সবসময় যে কোশ্চেন রিপিট হবে এমন তো কোনো কথা নাই। স্যার যে কিছু কোশ্চেন তো কাজ স্যার করার থাকে, জন্য দেখা অনেক যায় যে সময় হয়তো নতুন কোশ্চেনও হইতে পারে। জি স্যার, কিছু কোশ্চেন তো স্যার নতুন থাকে, ওগুলাই বলতেছিলাম আর কি স্যার। হ্যাঁ, ওগুলি আসলে আগে থেকে কোনো অ্যাজুম করার উপায় থাকে না, বুঝছো? এগুলি তোমাদের মেধা যাচাইয়ের জন্য সবসময়ই হবে। সবাইকে একটু তাড়াতাড়ি আসতে বলো, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, এই যে 10টা 3 বাজে, তো 5-এর দিকে আমি ক্লাস শুরু করবো। তোমরা তোমাদের যেটা বলছি বেল আনসারের বইটা ফলো করো, বুঝছো? এটা তোমাদের জন্য আমার মনে হয় সহজ হবে। আর আমি তো তোমাদের পড়ানোর সময় স্পেন্সারের বইটা পড়াইছি। আচ্ছা, তোমরা কত তারিখ পর্যন্ত আসছো ঢাকায়? তোমাদের ফর্ম ফিল আপ কবে? স্যার আমাদের 6 তারিখ, তো WPS স্যার 6 তারিখে পরীক্ষা আছে স্যার। 6 তারিখ? জি স্যার। তাহলে ধরো 3 তারিখ, বুঝছো? এই যে পরশু দিন, শুক্রবার, তো ওই দিন তোমাদের এই একই শিডিউলে আমি ক্লাস নিব। হ্যাঁ, ওই যে একটা টপিক আছে তোমার, ওই টাস্ক। স্যার 3 তারিখে বলো। TFD এর একটা কুইজ আছে আর কি, মানে আমাদের ওয়াইএম শুক্রবারে? এর একটা কুইজ আছে। জি স্যার, শুক্রবার? সকালে আর কি অনলাইন। ও আচ্ছা, তাহলে দেখি আমি তোমাদের তাহলে ধরো তোমার শুক্রবার তো, ওই দিন ধরো তোমাদের ক্লাস শেষ কটা পর্যন্ত? ওটা স্যার হয়তো 10টা থেকে শুরু করবে, তো এই জন্য আর কি 10টা 11টার মধ্যে আর অন্য কোনো ক্লাস নিতে তাহলে পারবো না। তোমাদেরটা তাহলে পরে রাখি। হ্যাঁ, ধরো শুক্রবারে দুপুর 3টায়। আচ্ছা স্যার, ওটা আমি জানাচ্ছি আপনাকে। তাহলে এই শিডিউলটা তোমরা ইয়ে করো যে শুক্রবারে দুপুর 3টায়। হ্যাঁ, তাহলে আমার আর তেমন মানে ক্লাস শেষ হয়, বুঝছো? আমার সিলেবাসটা কমপ্লিট হয়। আর তোমরা যদি চাও আমাকে জানাইও। হ্যাঁ, যে কোনো টপিক যদি আলোচনা করার থাকে, তাহলে আর একটা ক্লাস হয়তো মানে পরে নিলাম। তোমাদের ক্লাস টেস্ট কেমন হয়েছে টিএফডির? স্যার আর 2-3 মিনিট একটু ওয়েট করি স্যার, মাত্র 15 জন তো। আচ্ছা, অসুবিধা নাই, আমার এখন সব শেয়ার করতে আরো কিছু সময় লাগবে, আমি যে স্ক্রিন টিন শেয়ার করি। তোমাদের লাস্ট কি ভিভের নিটিং মেশিন মনে হয় পড়াইছি না? লাস্ট ভিভের নিটিং মেশিন। তো তোমরা একটু দেখো যে তোমাদের ল্যাবে করেছিলাম হাফ কাটিং অ্যান্ড ফুল কাটিং অ্যান্ড, এখন থিওরিতে আমরা ভিভের নিটিং মেশিন পড়ার পরে তারপর ল্যাবেও দেখছিলাম। তারপর তোমাদের ল্যাব পরীক্ষা, তারপর ধরো ক্লাস টেস্ট, এগুলি হয়ে গেছে, বুঝছো? এখন তোমরা যদি নিজেরা একটু যে ভিভের স্ট্রাকচার গুলা দেখো, হ্যাঁ, যে কোনো মেশিনের এখন যদি স্ট্রাকচার গুলা দেখো, এখন কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা, বুঝছো? যেটা আমি আগে পড়াইলে হয়তো ওইভাবে বুঝো নাই, বুঝছো? এখন তোমাদের আমার মনে হয় ম্যাক্সিমামেরই মেশিন, হ্যাঁ, ক্যাম, নিডেল, অ্যারেঞ্জমেন্ট, এগুলি সম্পর্কে আইডিয়া হয়েছে, বুঝছো? এখন তোমরা স্ট্রাকচার দেখলে নিজেরা অনেক কিছু পারবা, বুঝছো? বিশেষ করে তোমরা এই যে বেলা স্যারের বই দেখবা, বেশ কিছু স্ট্রাকচার দেওয়া আছে। ওগুলি এখন মানে অনেকটা তোমরা যে ইয়েতে পড়ছো, তোমরা কি এফএসডি পড়ছো, ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন? জি স্যার। হ্যাঁ, ওখানে দেখবা যে মানে
ডিজাইনটা কিভাবে করতে হয়, হ্যাঁ তোমরা যে সাবজেক্ট পড়ছো ওখানে অনেক ডিজাইন ছিল, ঠিক না? ডিজাইনটা কিভাবে মানে তুমি কমপ্লিট করবা ওইটার রুলগুলা জানতে হয়, ঠিক না? কিন্তু তার রিলেটেড যে থিওরি পড়া ছিল, ধরো ফিচার, এন্ড ইউজ, এগুলি অনেকটা মানে কিছুটা বোঝার আছে, কিন্তু অনেক ক্ষেত্রে মনে রাখার ব্যাপার আছে। বুঝছো যে কোন স্ট্রাকচার, ধরো আমরা অ্যাপারেল হিসাবে কোনটা ব্যবহার করতেছি, লেডিস অ্যাপারেল, হ্যাঁ, তারপর মেন্স অ্যাপারেল, বেবিজ ওয়্যার, হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস ছিল ওখানে, রিলেটেড কিছু জিনিস ছিল, কিন্তু অনেক কিছু মনে রাখার ব্যাপার ছিল। এখন এইসব দেখে আমি যদি তোমাদের কিছু স্ট্রাকচার মনে আছে, কমার্শিয়াল কিছু স্ট্রাকচার, ওইগুলি এখন তোমরা নিজেদের পারার কথা মনে হচ্ছে। দেখি তোমাদের 3 তারিখের ক্লাসটা নেই, হ্যাঁ, ওখানে আছে মেনলি তোমার নিট টাক মিস, হ্যাঁ, তারপর ধরো ড্রপ স্টিচ, এইগুলির কিছু জিনিস আছে, হ্যাঁ, এগুলো আমরা জানি অলরেডি। নিট কিভাবে তৈরি হয়, টাক কিভাবে তৈরি হয়, মিস স্টিচ কিভাবে তৈরি হয়, এগুলি আমরা জানি, হ্যাঁ। কিন্তু ওর সাথে রিলেটেড কিছু জিনিস আছে, বুঝছো? শুধু তৈরি হচ্ছে এখন তার ফিচার কি, যেমন টাক স্টিচ থাকলে ফ্যাব্রিকের প্রপার্টির কি হবে, মিস স্টিচ থাকলে ফ্যাব্রিকের প্রপার্টির কি হবে, এই টাইপের কিছু জিনিস আছে, বুঝছো? তো দেখি আমি যে ওইটা পড়ায় তারপর আমরা আলোচনা করব। আচ্ছা, আমি মানে ক্লাস শুরু করি। এত কম কেন সকালবেলা? 10টার সময় অনেক ওঠেন না নাকি? 23 জন দেখুন, মানে 23 মানে আমাকে সহ, বুঝছো? একটু সবাইকে আসতে বলো তাড়াতাড়ি। দেখো আমরা আজকে আলোচনা করব দ্য কমন ফল্টস ফাউন্ড ইন নিটিং, হ্যাঁ, যে নিটিং করার সময় কোন কোন ফল্ট তৈরি হয়, বুঝছো? যে নিটিং এর কমন ফল্ট কোনগুলা। এখন আমরা এখানে দেখব এই যে নিচে প্রায় কয়টা 11টা ফল্টের নাম লেখা আছে, বুঝছো? এর মধ্যে দেখবা যে এই 11টা লিস্ট থাকলেও এটা হচ্ছে একটা লিস্ট, হ্যাঁ, যে এই ফল্ট নিটিং এ হয় সম্ভব, বুঝছো? কিন- কিন্তু আমরা যদি কোনো ফ্যাক্টরি দেখি, হ্যাঁ, পার্টিকুলার ফ্যাক্টরি দেখি, আমরা বা ফ্যাক্টরি গুলা কনসিডার করি, যদি আমরা দেখব এর মধ্যে হয়তো 3-4টা ফল্ট খুব কমন, আর বাকিগুলা হয়তো ওখানে আসে না, বুঝছো? আবার অনেক ক্ষেত্রে অনেক ফ্যাক্টরির মাথা নষ্ট হয়ে যায়, পার্টিকুলার একটা ফল্ট তাদের আসতে থাকে, বুঝছো? এরকম তো এইটা কি আমাদের এই যে 11টার লিস্ট, এটা হচ্ছে যে নিটিং এ কি কি ফল্ট সম্ভব, হ্যাঁ, এইটা। তো ফার্স্টে আমরা যদি আলোচনা দেখি এখানে যে আমরা ফল্ট কেন হয়, হ্যাঁ, বা এই যে এখানে যেটা আছে দ্য সোর্সেস অফ ফল্টস, বুঝছো? যে কি কি কারণ আছে ফল্টের, হ্যাঁ, বা সোর্স কি কি। প্রথমে আসো যে আমাদের ইনপুট, ইনপুট বলতে কি ইয়ার্ন, হ্যাঁ, ইয়ার্নে যদি কোনো ফল্ট থাকে, ঠিক আছে, তাহলে এই ফল্ট আমার ফ্যাব্রিকে আসবে, নিট ফ্যাব্রিকে আসবে, কারণ আমরা ওই ওই ইয়ারটা দিয়েই আমরা নিটিং করছি, হ্যাঁ। এখন ধরো নিটিং ইয়ার্নে কোনো থিক প্লেস, মোটা জায়গা আছে, হ্যাঁ, আর এটা কি আমরা নিটিং এর পরে এটা অবশ্যই ফ্যাব্রিকে চলে আসবে, তাহলে এটা একটা মানে সোর্স হচ্ছে ইয়ার্ন। আরটা দেখো এখানে বলা আছে দ্য ইয়ার্ন প্যাকেজ, হ্যাঁ। ইয়ার্ন প্যাকেজ তোমরা যখন এই উইভিং করছো, সম্ভবত উইভিং 1, তখন কি উইন্ডিং ওয়াইন্ডিং নিয়ে পড়ছো, ঠিক না? ওয়াইন্ডিং নিয়ে পড়ছো না? যেমন আমরা যদি বলি কোন, ঠিক আছে, সুতার প্যাকেজ, এই কোন, হ্যাঁ, এটার কি কি ফ্যাক্টর আছে, যেমন আমার একটা আছে সাইজ, কত বড়, হ্যাঁ, যত বড় হবে তত বেশি সুতা আটবে, ঠিক আছে। তারপর কি আছে শেপ, এটা আমার কনিকাল হইতে হবে, ঠিক আছে। কনিকাল কেন? যে তাহলে আমার আনউইন্ডিং করতে সুবিধা হবে, ঠিক আছে। আরটা কি আমার যে এটার গঠন যেটা, হ্যাঁ, যে আমার বিল্ড, ঠিক আছে, আমরা শুধু তো উপর দেখলে যে বিল্ড, বিল্ড অফ দ্য প্যাকেজ, ঠিক আছে। এই তিনটা আমরা জানি একটা প্যাকেজের একদম বেসিক, হ্যাঁ। সাইজটা কি, যে মানে যদি আমি অনেক বেশি সুতা এটাই নেই তাহলে বড় হবে, আর কম সুতা নিলে ছোট হবে, সাইজ। শেপ হচ্ছে দেখো যে আমার এখানে অ্যাঙ্গেল যেটা, এই এটাকে যদি আমরা বর্ধিত করি এই দুই মাথা, তাহলে একটা অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত, হ্যাঁ, এটা ঠিক আছে কিনা, কারণ কি আমরা যখন এখান থেকে ইয়ারটা উইথড্র করবো, এই উপর দিয়ে টান দিয়ে খুলবো,
এই সুতাটা কি ঘুরতে থাকে, হ্যাঁ, তখন আমার অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে, আমি যদি দেখো যে আমি যদি এরকম করতাম আর একটু কম অ্যাঙ্গেল করতাম তাহলে কি সুতার খুলতে একটু অসুবিধা হইতো। আর যদি বেশি অ্যাঙ্গেল করি তাহলে কি আবার দ্রুত সুতা খুলবে, এরকম কিছু ব্যাপার। যাই হোক, এই শেপটা ব্যাপার। আর বিল্ড বিল্ড বলতে কি আমাদের এই কোণটা কি ক্রস অন হইতে হবে এরকম, ঠিক আছে। এখানে কি আমার এই সুতার কয়েলগুলার অ্যাঙ্গেলের ব্যাপার আছে, ঠিক আছে। যে নরমালি আমরা কি জানি যে তোমার ধরো এই সফট উইন্ডিং, হার্ড উইন্ডিং, হ্যাঁ, যে আমরা যদি সুতার প্যাকেজটা এইভাবে আঁকি, এই হ্যাঁ, যখন ওয়াইন্ডিং হচ্ছে মেশিনে, আর ধর আমি একটা উইভার্স বিম আঁকলাম এরকম, ঠিক আছে। এখন ওয়াইন্ডিংটা কিভাবে হইতেছে আমার এখানে এই সুতার ইয়ার্ন গুলা যে প্যাকেজে জড়াচ্ছে, যখন আমরা ওয়ার্পিং বা বিমে যখন যখন জড়াচ্ছি তখন অ্যাঙ্গেলটা কত হচ্ছে, আমি যদি এখানে একটা অ্যাক্সিস আঁকি, ঠিক আছে, আমি প্যাকেজের অ্যাক্সিস আঁকলাম, আর এটার সাথে কি আমার সুতার কয়েলগুলা 90 ডিগ্রিতে থাকবে। আমরা কি জানি যে এই এটাকে কি বলতেছি আমরা, প্যারালাল ওয়াইন্ডিং। প্যারালাল ওয়াইন্ডিং এ 90 ডিগ্রিতে থাকে সুতার প্যাকেজের সাথে, প্যাকেজের অ্যাক্সিসের সাথে। না, এই আমার ল্যাপটপে যে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছিল, যে চার্জ মনে হয় শেষ হয়ে গেছিল। দেখো আমি যেটা বলতেছিলাম, কারণ আমি শেয়ার করি একটু আবার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আমার ল্যাপটপে একটু মনে হয় সমস্যা হয়েছিল, ওই যে চার্জ মনে হয় শেষ হয়ে গেছিল, বুঝছো ল্যাপটপে। দেখো আমি যেটা বলতেছিলাম, এই যে দেখো যে এখানে কি আমরা 90 ডিগ্রি জানি প্যারালাল উইন্ডিং এ, এখানে কি সব থেকে কম্প্যাক্ট প্যাকেজ, হ্যাঁ, সব থেকে ডেন্স প্যাকেজ, সুতোগুলো সব থেকে ঘনভাবে থাকে। এরপর কি যে আমরা জানি কি আরেকটা প্রিন্সিপাল, যে আমরা যত অ্যাঙ্গেল, হ্যাঁ, প্যাকেজ ধরো এই অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাক্সিসের, হ্যাঁ, প্যাকেজ অ্যাক্সিস রাখতেছি, এখন আমরা কি 90 ডিগ্রিতে দিলে সব থেকে ডেন্স প্যাকেজ তৈরি হয়। আমরা যত অ্যাঙ্গেল কমাইতে থাকবো,
অ্যাঙ্গেল অফ উইন্ডিং যত আমরা কমাতে থাকবো তত কি প্যাকেজের ঘনত্ব কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার বিল্ড। হ্যাঁ, যে আমার ক্রস ওন নিয়ার প্যারালাল না প্যারালাল, এটা হচ্ছে আমার বিল্ড। হ্যাঁ, যেটা নিয়ে বলতেছিলাম তোমাদের, যে এখানে আমার ইয়ার্ন প্যাকেজের এই জিনিসগুলো আমার মিটিং এর ফল্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যদি আমার ধরো যেমন ক্রস ওন করলাম, হ্যাঁ, কিন্তু এক লেয়ার সুতা আর এক লেয়ার সুতার সাথে আটকে রাখতেছে। হ্যাঁ, যে কোনোভাবে যেমন যদি সফট প্যাকেজ হয়, হ্যাঁ, যে আমার সুতাগুলা লুজ ভাবে উইন্ডিং করা, তাহলে কি হবে, উপরের লেয়ারের সুতা অনেক সময় ভিতরে চলে যাবে। হ্যাঁ, তখন আমরা যখন আনউইন্ডিং করব, হ্যাঁ, তখন কি হবে যে নিচে সুতোগুলো আটকে আটকে যাবে, তখন আমার ফল্ট তৈরি হবে। তো এরপরে আসো ইয়ার্ন ফিডিং এন্ড ইয়ার্ন ফিড রেগুলেটর। যে আমার সুতার প্যাকেজও ঠিক আছে, সুতাও ঠিক আছে, কিন্তু আমার ইয়ার্ন ফিডিং যেটা করতেছে, হ্যাঁ, যে পজিটিভ ফিডার আছে, হ্যাঁ, যে ওখানে যদি আমার কন্ট্রোলটা ঠিক না হয়, হ্যাঁ, তাহলে আমার এই নিট ফেব্রিকে ফল্ট আসবে। তারপর সব মেশিন সেটিং এন্ড প্যাটার্ন ডিফেক্ট। যে আমরা ক্যাম, নিডেল, হ্যাঁ, বিশেষ করে ক্যামের সেটিং যদি ঠিক না হয়, তারপর ধরো ইয়ার্ন ফিডার যদি আমরা ঠিক জায়গায় না বসাই, যে নিডেল যেখান থেকে ইজিলি ধরতে পারে ওরকম জায়গায় না হয়, ডিফিকাল্ট জায়গায় হলো, একটু অ্যাঙ্গেল ঠিক নাই, একটু দূরে হইলো, তাহলে আমাদের নিটিং মেশিনে ফল্ট আসবে। তারপর 4 নাম্বার হচ্ছে মেশিন মেইনটেনেন্স। যে এটা খুব সহজে বোঝানো যায়, যে আমার মানে জিনিসটা হচ্ছে যে মেইনটেনেন্স বলতে কি, যে ধরো অনেক ফ্যাক্টরিতে ধরো এই শিডিউল মেইনটেনেন্স ফলো করে, হ্যাঁ, আবার অনেক ফ্যাক্টরিতে ব্রেকডাউন মেইনটেনেন্স ফলো করে। হ্যাঁ, শিডিউল মেইনটেনেন্সটা কি, যে মেশিনে ফল্ট আসুক বা যে কোনো প্রবলেম না আসার আগেই তারা ধরো 1 মাসে বা 2 সপ্তাহে একবার করে নিটিং মেশিনে মেইনটেনেন্স করে, সব ক্লিনিং করে, হ্যাঁ, তো হ্যাঁ, চেক করে দেখে। আর ব্রেকডাউন মেইনটেনেন্স হচ্ছে যে কোনো নিটিং মেশিন প্রবলেম দিল, কোনো একটা পার্টস ভেঙে গেল, তখন তারা মেইনটেনেন্স করে। বুঝছো, এক ফ্যাক্টরি এক এক রকম থাকে। আর মেশিন মেইনটেনেন্সের খুব সহজ একটা উদাহরণ হচ্ছে মেশিন যদি রেগুলার ক্লিনিং না করা হয়। হ্যাঁ, ধরো নিডেল সিঙ্কার এগুলিতে ময়লা আছে, বা ধরো ইয়ান গাইডে ডার্টি বা ময়লা আছে, তাহলে কি হবে, এটা সহজে ফ্যাব্রিকে চলে যাবে। ঠিক আছে, এটা খুব সহজ একটা উদাহরণ, যে ক্লিনিংটা। তারপর ক্লাইমেটিক কন্ডিশনস ইন দ্য নিটিং প্ল্যান্ট। হ্যাঁ, যেমন নিটিং প্ল্যান্টে, হ্যাঁ, যে নিটিং প্ল্যান্ট বলতে যেখানে নিটিং হচ্ছে, যেই ফ্লোরে বা যেই রুমে নিটিং হইতেছে, ওইটার মানে ক্লাইমেটিক কন্ডিশন বলতে, দেখো যে আমরা জানি কি, যে কটন, হ্যাঁ, কটনটা কি, যে আমার ভেজা অবস্থায়, হ্যাঁ, এটা সেলুলোজিক ফাইবার। কটনের কি, যে যখন এটা ভেজা থাকে তখন তার স্ট্রেংথ বাড়ে, ঠিক না, আর যদি ড্রাই হয় তাহলে তার স্ট্রেংথ কমে। এটা খুব একটা সহজ উদাহরণ। তারপর আরেকটা জিনিস, হ্যাঁ, যে আমার এটা তো বোঝা যায়, যদি আমার নিটিং প্ল্যান্ট বা নিটিং রুমে যদি আমার ড্রাই ওয়েদার হয়, হ্যাঁ, যে শুকনা বাতাস হয়, তাহলে পরে কি হবে, যে সুতা বেশি ছিঁড়বে। আর যদি একটু ময়েশ্চার দেওয়া থাকে তাহলে পরে আবার সুতা কম ছিঁড়বে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে সুতাতে কি আমার এই নিটিং করার সুতাতে আমার ওয়াক্সিং করা থাকে, মোম দেওয়া থাকে। বুঝছো, কেন, যাতে নিডলের সাথে বা ওই অন্য মেশিন পার্টসের সাথে ফ্রিকশনে সুতা না ছিঁড়ে, বা সুতা যেন ইজিলি স্লাইডিং হয়। হ্যাঁ, ওয়াক্স মানে কি, মোম। হ্যাঁ, মোম দেওয়া থাকে। এখন দেখো আমি যদি অনেক দিন স্টোরে রেখে দেই সুতাকে, হ্যাঁ, সুতার প্যাকেজকে রেখে দিই, তারপর নিটিং করি, হ্যাঁ, তখন কি হয়, যে আমার এখানে আমরা যদি ড্রাই ওয়েদারে রেখে দেই সুতার প্যাকেজকে, তারপরে যদি আমরা ওটা নিয়ে নিটিং করতে যাই, অবশ্যই প্রবলেম হবে। আবার ধরো যেখানে হিট আছে, হ্যাঁ, যে রোদ পড়ে বা তাপ পড়ে, এরকম জায়গায় যদি ওয়াক্সিং করা প্যাকেজ রেখে দেই, তাহলে কি ওটার মাইগ্রেট করবে, ওয়াক্সিংটা মাইগ্রেট করবে, যে এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে। বুঝছে, এইসব কিছু প্রবলেম আছে। এটা হচ্ছে আমার ক্লাইমেটিক কন্ডিশনস ইন দ্য নিটিং প্ল্যান্ট। এরপর আসো আমরা ফার্স্টে ফল্ট গুলা দেখি একটু। যেমন ফার্স্টে কি আছে, ব্রোকেন এন্ডস, হোলস অর ক্র্যাকস। যে আমরা যদি নিটিং মেশিন, সরি, এই নিট ফ্যাব্রিক, এটা থেকে আমরা জানি এরকম লুপ আছে,
ঠিক আছে? আমরা যদি নিটিং অ্যাকশন দেখি, নিটিং অ্যাকশনে আমরা আমাদের একটা স্টেপ আছে নকিং ওভার। ঠিক আছে? দেখো এই আর ওর লুপ, এর মধ্যে দিয়ে আমরা নিউ লুপকে টানাকে আমরা বলতেছি নকিং ওভার, হ্যাঁ, এই নিডেল। এখন দেখো যখন নকিং ওভার হচ্ছে, হ্যাঁ, তখন কি আমার এই নিউ লুপের উপর টেনশন সব থেকে বেশি, টানটা সব থেকে বেশি। এই টাইমে কি যে আমার সুতাটা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? যে সুতায় যদি দুর্বল স্পট থাকে তাহলে এটা ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, এর সাথে কি দেখো আমার এখানে ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশন হচ্ছে, নিডেল টু ফ্রিকশন হচ্ছে, হ্যাঁ, নিডেল টু ইয়ার্ন, হ্যাঁ, ফ্রিকশন হচ্ছে। তাহলে কি আমার এখানে ওয়াক্সিং এরও ব্যাপার আছে। হ্যাঁ, ওয়াক্স কতটুকু ভালোভাবে করা হয়েছে। যদি ওয়াক্সিং ভালো করে না করা থাকে তাহলে কি হবে, ফ্রিকশনের ফলে সুতা ছিঁড়ে যাবে। হ্যাঁ, আবার আমার কি যেটা বলছি যে ইয়ার্ন গাইড আছে, হ্যাঁ, শুধু যে আমার এখানে ইয়ার্ন ফিডারই আছে, ইয়ার্ন ফিডারের আগে কি গাইড টেনশনার এগুলি আছে, ওখানেও ফ্রিকশনে সুতা ছিঁড়তে পারে। এখন এখানে হোলের বেলায় কি পার্টিকুলারলি আমার এই নিটিং এর সময়, এই যে নকিং ওভারের সময় যে সুতা ছিঁড়তেছে এটাকে বলতেছে আমার হোল বা ক্র্যাক। হ্যাঁ, যেখানে কি যে আমার এই ফ্যাব্রিক আছে, এখানে মানে কিছু পরপর এরকম গোল গোল ছিদ্র দেখা যায়। ঠিক আছে? এটা কখন, যখন আমার এখানে নকিং ওভারের সময় সুতা ছিঁড়বে। হ্যাঁ, একটা কি যে আমার দুর্বল সুতা, তাহলে আমার সুতা ছিঁড়বে নক ওভারের সময়। আর একটা চিন্তা করো যে আমার ধরো এই ধরো এই ওড়লো, ঠিক আছে? কারণ আমরা কি ওয়াইন্ডিং এ কি পড়ছিলাম যে আমাদের এই সুতা ওয়াইন্ডিং এর সময় কি আমরা অনেক সময় নট দিচ্ছিলাম, নট। হ্যাঁ, নট মানে কি গিফট দেওয়া। হ্যাঁ, যে উইন্ডিং এর সময় আমরা যখন সুতার প্যাকেজ তৈরি করছি, সুতা ছিঁড়ে গেলে আমরা নট দিচ্ছি। আরেকটা আমরা পড়ছিলাম স্প্লাইস। হ্যাঁ, যে স্প্লাইসটা দেওয়া হয় মেশিনে, মেশিনে স্প্লাইসিং করা হয়, এটা কি নটের বিকল্প। হ্যাঁ, যে স্প্লাইস বা স্প্লাইসার কিভাবে কাজ করে, যে আমার ধরো সুতা ছিঁড়ে গেল, হ্যাঁ, এই আমার প্যাকেজে সুতা ওয়াইন্ডিং হইতেছে আর নিচে ধরো আমার একটা প্যাকেজ, এখান থেকে সুতা উঠে ওটাতে কোণে আমরা ওয়াইন্ডিং করছি। এখন ধরো আমার সুতা এখানে ছিঁড়ে গেল, তখন কি করে এই স্প্লাইসারের দুইটা হ্যান্ড এসে, হ্যাঁ, এখানে এই মাথা ধরে এই মাথা ধরে কি করে এখানে আমাদের স্প্লাইসিং করে দেয়। এটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমরা দুই মাথা কাছে এনে কি যেদিকে টুইস্ট তার উল্টা দিকে এয়ার ফ্লো দেওয়া হয়, তাহলে এগুলি আনউইন্ডিং হয়ে যায়। হ্যাঁ, দুই মাথা আনউইন্ডিং হয়ে যায়, তারপর দুটাকে একসাথে করে এখানে আবার যেদিকে টুইস্ট ওইদিকে এয়ার ফ্লো দেওয়া হয়, তার ফলে এখানে টুইস্টিং হয়ে জোড়া লেগে যায়। ঠিক আছে? আর এই নট বা স্প্লাইসার, হ্যাঁ, স্প্লাইস থাকলে কি দেখো আমার এখানে যদি এই নকওভারের সময় ধরো নিউ ইয়ার্ন বা যেখানেই ওর লুপ হোক, যেখানে যদি আমার নট বা স্প্লাইস থাকে তাহলে কি এই স্প্লাইস বা নটে একটা আরেকটার সাথে আটকায় যেতে পারে, সুতা আর আসবে তাহলে আর আসতে পারবে না আটকায় গেলে। হ্যাঁ, তার ফলে কি হবে, আবারও এখানে নিডেল আর ইয়ার্নে টেনশন ক্রিয়েট হবে, তখন তোমার ওই সুতা ছিঁড়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার হোল বা ক্র্যাক। হ্যাঁ, নর্মালি যদি আমার সুতা দুর্বল হয় তাহলে কি বড় হোল তৈরি হয়, ঠিক আছে, বড় ছিদ্র তৈরি হয়। আর একদম স্প্লাইস বা নট থাকলে এখানে স্মল, হ্যাঁ, ছোট সাইজের হোল তৈরি হয়। যদিও এটা ওইভাবে তোমার সবসময় যে রুলের মধ্যে পড়বে ওইরকম না। ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি এখানে বলি এই যে এখানে তোমার ব্রোকেন এন্ডস, হোলস অর ক্র্যাকস, এগুলি এখানে রিজন গুলা বলা আছে। হ্যাঁ, এগুলি আমি তোমাদের যেটা বললাম। হ্যাঁ, তারপরে আসো তোমার এই এখানে আমি তো রিজন গুলা সবই বললাম মনে হয়, দাঁড়াও 1 মিনিট দেখি। আরটা হচ্ছে এই যে এটা যেটা বলছি যে স্লাইডিং অ্যাবিলিটি। হ্যাঁ, এটা কি যে তোমার কি বলে যে ওই ওয়াক্সিং এর ব্যাপারটা। হ্যাঁ, যদি আমার ইয়ার্নটা ভালোভাবে ওয়াক্সিং করা থাকে তাহলে কি যে নকিং ওভারের সময় ওর লুপ নিউ লুপ স্লাইড করে যেতে পারে। হ্যাঁ, আবার নিডেলের সাথেও স্লাইড, স্লাইড মানে কি পিছলায় যেতে পারে। হ্যাঁ, আর এটা তো আমি বললাম যে যে ড্রাই অ্যাটমসফিয়ারে যদি আমরা প্যাকেজ রেখে দেই তাহলে কি ওটা দিয়ে আমরা নিটিং করতে গেলে এই হোল বা ক্র্যাক তৈরি হবে। হুম, আবার এখানে একটা বলতেছে দেখো স্টিকি কোনস। ঠিক আছে? স্টিকি কোন মানে কি আঠালো সুতাগুলা কিছুটা স্টিকি হয়ে গেছে। হ্যাঁ, যে আরেক তোমার এটা কি ওই ওয়াক্সিং এর কারণেও হইতে পারে।
হ্যাঁ, যে ওয়াক্সিং করছি কিন্তু এটা হিটে গলে গেছে, হ্যাঁ, রোদ্রে রাখা হয়েছে বা ওইভাবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে ফ্যাক্টর আছে, যে তোমরা যদি দেখো, কারণ আমরা কি জানি ইয়ার্ন ডাইং, হ্যাঁ, ইয়ার্ন ডাইং যেটাতে আমরা চেক বা স্ট্রাইপ ফ্যাব্রিক তৈরি করি। হ্যাঁ, আমরা দেখছি যে আমরা যদি ফিডারে, ধরো আমার 66টা ফিডার আছে, হ্যাঁ, ধরো সিঙ্গেল জার্সি নিটিং মেশিন, তাহলে আমরা ধরো 22টা করে, 22টা ধরো ফিডারে রেড দিলাম, তারপরে কি 22টা আমরা দিলাম ব্লু, তারপর 22টা দিলাম ধরো হোয়াইট। তাহলে এই এখানে কি ফ্যাব্রিক তৈরি হবে, এরকম হরিজন্টাল স্ট্রাইপ তৈরি হবে। ঠিক আছে, 22টা কোর্স তৈরি হবে আমার রেড, 22টা কোর্স ব্লু, তারপর 22টা কোর্স হোয়াইট। এইভাবে আমার হরিজন্টাল স্ট্রাইপ তৈরি হতে থাকবে। এটা কি আমরা ইয়ার্ন ডাইড ফ্যাব্রিক দিয়ে করতে হবে। আগে আমার সুতাটা কালার করে নিতে হবে, তারপর নিটিং করতে হবে। ঠিক আছে, এখন ইয়ার্ন ডাইং এর সময় কি করা হয় দেখো, যে ফার্স্ট অবশ্যই আমার স্কারিং ব্লিচিং করে নিতে হবে সুতাটাকে, সুতার প্যাকেজকে, বুঝছো? তারপরে আমরা কি করব, যে অনেক সময় এনজাইম করা হয় যাতে সুতা হেয়ারনেস দূর হয়। যাই হোক, স্কারিং ব্লিচিং এর পর আমরা এখানে তারপর ডাইং করব, সুতাটাকে কালার করব। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কটনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইং করা হয়, বুঝছো? তারপর কি ডাইং শেষ, তারপর আমরা কি করব, ওয়াশিং করব, ওয়াশ অফ। ঠিক আছে, ওয়াশ অফ করব যাতে আমার কি আনফিক্সড ডাইগুলা চলে যায়। এখানে ওয়াশিং এর পরে একদম লাস্টে হচ্ছে আমার ফিনিশিং। ঠিক আছে, ফিনিশিং করা হয়। ফিনিশিং এ কি সফেনার কেমিক্যাল দেওয়া হয়, বুঝছো? ফিনিশিং এ মেইনলি সফেনার কেমিক্যাল, আরটা হচ্ছে অনেক সময় ফিক্সার দেওয়া হয়। ফিক্সারটা কি, যাতে এই তোমার এই ডাইং করার সুতাটার ফাস্টনেস ভালো হয়, হ্যাঁ, যে আনফিক্সড ডাই যাতে ওয়াশ হয়ে চলে যায়। আর আরেকটা কি বললাম, যে সফেনার, হ্যাঁ, সফেনার এটাও অনেকটা তোমার লুব্রিকেটিং এজেন্ট। হ্যাঁ, সফেনার দেওয়া হয়। হ্যাঁ, সফেনার এটা লুব্রিকেটিং এজেন্ট। এখন নিট ইয়ার্ন যদি হয়, আমি যদি জানি যে এই ইয়ার্নটা উইভিং এ ব্যবহার হবে না নিটিং এ ব্যবহার, আমরা যদি জানি নিটিং এ ব্যবহার হবে, তাহলে এই সফেনার কেমিক্যাল বেশি দেওয়া হয়, ধরো আপ টু প্রায় 3%। হ্যাঁ, যে ফ্যাব্রিকের যা ওজন তার শতকরা 3 ভাগ ওজনে সফেনার দেওয়া হয়। হ্যাঁ, আর যদি উইভিং হয় তাহলে অনেক কম দেওয়া হয়, হ্যাঁ, ধরো 1% বা এরকম। এই সফেনারটা কি, যে যেহেতু আমার কি এখানে স্কাউরিং ব্লিচিং হয়েছে, তাহলে অবশ্যই আমার অয়েলি মেটেরিয়াল এখানে দূর করছি আমরা, ঠিক না? তার ফলে কি হয়, যে সুতাটা হার্শ হয়ে যায়, তাই আমরা লাস্ট এখানে সফেনার যোগ করি। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট নিটিং এর ক্ষেত্রে। তো বিশেষ করে আমরা যখন কালার সুতা নিটিং করব, কারণ কালার সুতা কি আমার স্কাউরিং ব্লিচিং ডাইং সব হয়ে আসছে, বুঝছো? যেটা বলতেছি যে এখানে আমরা যেটা আলোচনা করতে, স্টিকি কোনস, হ্যাঁ, সফেনারটা কি টাইপের ব্যবহার করছি তার উপরও আমার এইটা ডিপেন্ড করবে। এখন সফেনার যদি স্টিকি হয় বা ওয়াক্সিং এর ফলে যদি স্টিকি হয়ে যায়, তাহলে কি আমার সুতা ঠিক মতো খুলবে না। হুম, তারপরে আসো যে এখানে দেখো, কোনস নট বিং সেন্টার হোয়াইল ক্রিলিং। হ্যাঁ, যে সুতার প্যাকেজটা আমরা যখন বসাইছি তখন ঠিক সোজা সমানভাবে বসাইনি, হ্যাঁ, যে এক সাইডে বাঁকা হয়ে আছে। হ্যাঁ, তারপর আনসুইটেবল ইয়ার্ন গাইড এলিমেন্টস, হ্যাঁ, যে যেই গাইড গুলো আছে এইগুলা ঠিক সুইটেবল না। আমরা অনেক রকমের গাইডের কথা জানি। হ্যাঁ, তাছাড়াও যে গাইড এলিমেন্ট বলতে ধরো কোথাও ধারালো অংশ আছে, খসখসে অংশ আছে, হ্যাঁ, যেখান দিয়ে সুতোটা আসতেছে। তারপরে আসো যে আরেকটা হচ্ছে যে cracks and holes can also form if the yarn tension is too high in relation to the structure and breaking strength of the yarn। যে আমরা কি জানি, যে পজিটিভ ফিডার এটা কি ইয়ার্নের টেনশনটা কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এখন আমরা যদি যে তোমার যেই সুতাটা দিয়ে নিটিং করতেছে আর যেই টেনশন সেট করা হয়েছে এটা সুইটেবল না, যে এই টেনশনটা ইয়ার্নটা কন্টিনিউয়াসলি মানে উইথস্ট্যান্ড করতে পারবে না, সে ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমার হোলসেল ক্র্যাকস আসবে। তারপরে আসো আরেকটা হচ্ছে যে আমার ল্যাচ। হ্যাঁ, যে আমরা জানি যে ল্যাচ কি ল্যাচ থাকে। এখন এই তোমার ল্যাচের উপরে যদি সুতা পড়ে তাহলে কি হবে, যে ল্যাচটা চোখা অংশটা ইয়ার্নকে ড্যামেজ করবে। আর এটা তো
আবারও আসলো যে আমার এজি সারফেস, যে কোথাও ধারালো অংশ আছে, হ্যাঁ, যে ইয়ান গাইড হোক, ইয়ান ফিডার হোক, মোট কথা যে ইয়ানের যেই পথে আসতেছে ওখানে কোনো ধারালো অংশ আছে, তাহলে আমার কি হবে, হোলস আর ক্র্যাকস তৈরি হবে। আর তোমার আরেকটা হচ্ছে যে যদি আমার টেক আপ মেকানিজম যেটা আছে, এটা কি যে যদি টেক আপটা অনেক স্ট্রং, অনেক শক্তভাবে টেক আপ হয়, বা যদি ঝাঁকি দেয়, হ্যাঁ, যেটা খুব সহজেই বোঝা যায় ঝাঁকিটা কখন হবে। যে আমরা যদি এরকম দেখাই যে একটা উদাহরণ কি, আমরা টেক আপ রোলার যেটা আছে এটা ঠিক সোজা নাই আর, হ্যাঁ, যে অফ সেন্টার হয়ে গেছে খুব সূক্ষ্মভাবে। এখন দেখো এই রোলার যখন টেক আপ করবে, এটা তো এই ধরো আমার ফ্যাব্রিক, এটা কি বোঝাই তো যায় যে এটা যখন টেক আপ রোলারটা ঘুরবে, এটা এই বেন্ড হওয়া কিছুটা বাঁকা, তাহলে কি হবে, এক সময় বাড়বে এক সময় কমবে, একটা ঝাঁকি তৈরি হবে টেক আপে, বুঝছো, এরকম হলেও আমার হোল বা ক্র্যাক তৈরি হবে। তারপর সে ড্রপ স্টিচেস, হ্যাঁ, ড্রপ স্টিচেসটা কি, যে আবার সে আবার নকিং ওভারে যাইতে হবে, যে এই ওর লুপ, ঠিক আছে, আর এই আমার নিউ লুপ, হ্যাঁ, নক ওভারে, হ্যাঁ, আর এই আমার নিডেল। এখন দেখো যে তার ফলে কি হচ্ছে, আমার নিট ফ্যাব্রিক তৈরি হতেছে, লুপগুলা ইন্টারমেশ করতেছে। এখন এখানে দেখো যে নিউ লুপটাকে কি ওর লুপের মধ্যে দিয়ে টেনে আনছে, আর ওর লুপটা কি নিডেল থেকে ল্যাচটাকে, নিডেলের ল্যাচটাকে বন্ধ করে বের হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো কোনো কারণে যদি এই নিউ ইয়ার্নটা নিডেল ধরতে না পারে, ঠিক আছে, এই নতুন ইয়ার্নটা ধরতে পারে নাই, কিন্তু কি সে তো ক্যাম্প ফলো করে ঠিকই নেমে আসবে, ঠিক আছে। যে আমরা কি বললাম, রেস্ট পজিশন হইলো, ক্লিয়ারিং হইলো, হ্যাঁ, যে উড়লো স্টিমে জায়গা নিল, ক্লিয়ারিং হইলো। এখন কি ইয়ার্ন ফিডিং হবে, ইয়ার্ন ফিডিং এ কোনো কারণে নিডেল এই তোমার নিউ ইয়ার্ন ধরতে পারলো না, হ্যাঁ, কিন্তু আমার ক্যান ফলো করে তো ঠিকই নিডেল নিচে নেমে আসবে, তখন কি হবে, ওর লুপটা বের হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার কোনো কারণে যদি নতুন ইয়ার না ধরে ওর লুপ বের হয়ে যায়, ওটাকে বলে ড্রপ স্টিচ, ঠিক আছে। তোমাদের বলছিলাম মনে আগে যে ফ্যাক্টরিতে এটাকে বলে সেট অফ, বুঝছো, যে এটা কেন হয়, যে কেন ইয়ার্ন ধরতে পারবে না, এটাই হচ্ছে আমাদের এই ড্রপ স্টিচের কারণ, হ্যাঁ। যে অনেক সময় আমরা কি, যে মেশিনে অনেক সময় আমরা ড্রপ স্টিচ তৈরি করতে চাবো, অনেক সময় ভিভেড নিটিং মেশিনে করা হয়, হ্যাঁ, কিন্তু যখন আমরা চাবো না, তখন এটা আমরা প্রবলেম হিসাবে চিহ্নিত করব, ঠিক আছে। প্রথমে কি ইফ কারণটা হচ্ছে যে ইফ দ্য ইয়ার্ন ইজ স্টিফ, স্টিফ মানে কি, যেটাকে আমরা বেন্ডিং করতে পারি না, হ্যাঁ, যে নিডেল নতুন ইয়ার্ন ধরছে, হ্যাঁ, নিডেল নতুন ইয়ার্ন ধরছে, কিন্তু এটা স্টিফ মানে শক্ত, হ্যাঁ, বেন্ডিংটা অত, এটা এখন তাই বলে কি একদম, মানে যে শক্ত বলতে কিছুটা, হ্যাঁ, যে আমরা এটা কি, ইয়ার্ন তো আর অত স্টিফ হবে না, কিন্তু কিছুটা স্টিফ হলেও কি হবে, নিজে যখন ধরবে তখন অনেক সময় সে কি জাম্প করে বের হয়ে যেতে পারে হুক থেকে, হ্যাঁ, তাহলে কি আমার নতুন ইয়ার্নটা থাকলো না, ওর লুকটা পরে বের হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আমার ড্রপ স্টিচ তৈরি হবে। তারপর আসো আরেকটা হচ্ছে ইয়ার্ন টেনশন, হ্যাঁ, যে তোমার ইয়ার্ন টেনশন, যে নতুন ইয়ার্ন যেটা ফিট করা হচ্ছে এটা অতটা টেনশনে সেট করা হয় নাই, বা অনেক সময় কি বেশি টেনশনে সেট করা হচ্ছে, বেশি টেনশনে সেট করা হলে অনেক সময় ইয়ার্ন যেমন বের হয়ে যেতে পারে, আবার বেশি লুজ থাকলেও হুক থেকে বের হয়ে যেতে পারে নতুন ইয়ার্ন, তাহলেও আমরা ড্রপ স্টিচ পাবো। তারপর আসো যে এই ইয়ার্ন ফিডার, হ্যাঁ, যে আমরা ইয়ার্ন ফিডার বলতে সুতা যে আসতেছে এরকম একটা ইয়ে থাকে, এখানে আমার হোল থাকে, ঠিক আছে, আমি যদি সুতা দেখাই এখান এই পজিটিভ এখানে আসছে। এখন কি যে আমার নিডেল কোন একটা ফিডার বা একাধিক ফিডার যদি এই নিডেল গুলা এসে, হ্যাঁ, এই সুতা এমন ভাবে সেট করা যে তার নিডেল গুলা সহজ ধরতে পারতেছে না, হ্যাঁ, অ্যাঙ্গেলটা ঠিক নাই, তাহলে আমার কি ড্রপ স্টিচ তৈরি হবে, ঠিক আছে। এগুলি তখন আমাদের দেখে দেখে ঠিক করতে হবে। তবে ইফ দ্য ইয়ার্ন হ্যাজ বিন থ্রেডেড থ্রু দ্য রং বোর্ড, হ্যাঁ, তোমরা দেখবা আমার এখানে যে ফিডারটা, এখানে অনেক সময় একাধিক ফিডার থাকে, অনেক সময় একটা ফিডার থাকে তোমার কটন ইয়ার্নের জন্য, আবার আরেকটা থাকে তোমার ধরো লিকটা ইয়ার্নের জন্য, বিভিন্ন মানে এরকম অপশন থাকে, হ্যাঁ। এখন যেই হোল দিয়ে তোমার সুতাটা ফিট করার কথা ভুলে অন্য বোর্ড দিয়ে
সেট করা হয়েছে। হ্যাঁ, তারপর আসো ইফ দ্য ফ্যাব্রিক টেক আপ ইজ ইনসাফিসিয়েন্ট, এখানে কি আমার টেক আপটাও চলে আসে। হ্যাঁ, যে টেক আপ যদি আমার অত মানে টেনশনে না হয়, যথেষ্ট পরিমাণে টেনশনে না হয়, তাহলে কি যে আমার অনেক সময় ওর লুকটা বের হয়ে আসতে পারে। কারণ আমরা যদি এখানে আঁকি, আমরা আগেও দেখাইছি তোমাদের যে এই যে আমরা যদি এই ফ্যাব্রিক আঁকি, টিউবুলার ফ্যাব্রিক, এই এখানে ওর লুক গুলা কি তোমার নিডেল দিয়ে ধরা থাকে। ঠিক আছে, ওর লুক গুলা নিডেল দিয়ে ধরা থাকে। হ্যাঁ, এখন আমার টেক আপ হচ্ছে কোথায়, নিচে নিচে টেক আপ রোলার টেক আপ করতেছে। এন্ড টেক আপ যদি আমার টেনশনে না হয়, হ্যাঁ কম টেনশন হয়, তাহলে কি যেটা অনেক সময় বেরোয় আসতে পারে ওর লুক নিটিং অ্যাকশনের ফলে। হ্যাঁ, ওর লুকটা লুজ ভাবে থাকবে নিডেলে, তার ফলে অনেক সময় বের হয়ে আসতে পারে, তখন আমার ড্রপ স্টিচ তৈরি হবে। In lighter fabrics, drop stitches can also form along with cracks or holes. ঠিক আছে, যে যদি আমার লাইটার ফ্যাব্রিক বলতে কি, ধরো আমার স্টিচ লেন্থ বড় অথবা কি ইয়ার্ন কাউন্ট ফাইনার, এই দুটা ক্ষেত্রে তো আমার লাইটার হালকা ফ্যাব্রিক তৈরি হবে, তখন আমার কি ড্রপ স্টিচ তৈরি হতে পারে, সাথে কি ক্র্যাকস আর হোলসও তৈরি হতে পারে। যে আমার যে ইয়ারটা ফিট করা হচ্ছে ওইটা যেমন ছিটতেছে, তার ফলে কি আবার রোড লুক বের হয়ে যাচ্ছে, তখন আমার কি যেমন এই তোমার ড্রপ স্টিচ তৈরি হলো, সেরকম কি আবার ক্র্যাকস আর হোলসও তৈরি হতে থাকবে। তারপর সব ক্লথ ফল আউট। হ্যাঁ, যে আমার স্যার অনেকগুলো একটা কোয়েশ্চেন ছিল। হলো স্যার এই ড্রপ স্টিচটা কি মানে মিস লুপের মতো অ্যাপিয়ারেন্স দিবে? না, দেখো মিস লুপ যেটা, এটাতে আমরা কি বলছিলাম, দেখো যে আমাদের এইখানে দেখো এই আমার ওর লুপটা কি হেয়ার লুপ হয়ে গেছিল, ঠিক না? আর নিউ ইয়ারটা কি এরকম আমার মিস লুপ আকারে ছিল, সোজা লুপ। কিন্তু আমার এখানে যদি মানে এই কি বলে ড্রপ স্টিচের বেলায় কি হচ্ছে যে এই ঠিক আছে লুপের আকার হেয়ার লুপ আকারে হবে না। ঠিক আছে, মাঝখান থেকে এখানে আমার নতুন লুপটা তৈরি হয় নাই। এই যে মাঝখানের লুপটা দেখো, এখানে আমার নতুন লুপটা তৈরি হয় নাই, তাহলে কি আমার ফ্যাব্রিকে এরকম মাথা বের হয়ে থাকবে লুপের। ঠিক আছে, যে এই নিডেলটা ধরে নাই, তার পাশের নিডেলটা হয়তো ধরছে, বুঝছো? এখানে কিন্তু ওইরকম মানে এই নিডেলটা তখন মিস যাইতে থাকবে, বুঝছো? এই ওয়েলটাতে লুপ মিস যাইতে থাকবে। বুঝতে গেছে যে এখানে আমার তাহলে ফ্যাব্রিকের উপর এরকম ড্রপ স্টিচ গুলো এইভাবে মাথা বের করে থাকবে শুধু এরকম। এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমার মিস লুপের জন্য নিউ ইয়ারটা সোজা ভাবে আসছে। বুঝতে গেছে? আমি যদি জি এখানে স্যার, বুঝতে পেরেছি। আমি যদি স্ট্রাকচারটা আঁকি যে এই, ঠিক আছে, আর এই লুপটা বের হয়ে গেছে, ঠিক আছে, তাহলে সুতাটা এসে আবার এইখানে এরকম হইতে থাকবে, বুঝছো? আর হোলসেল ক্র্যাকস কি যে ছিদ্র দেখতে পাবো আমরা। আর ক্লথ ফল আউট যেটা, হ্যাঁ এটাতে কি যে আমরা যেমন ড্রপ স্টিচটা দেখলাম, হ্যাঁ যেখানে কি নিউ ইয়ার্ন ধরতে পারে নাই, নিডেল নতুন ইয়ার্ন ধরতে পারে নাই, হ্যাঁ কিন্তু কি ওর লুককে বের করে দিচ্ছে। এখন ওই আগে যেটা দেখাইছি তোমাদের যে এই যে ফ্যাব্রিকটা কি, এই যে এখানে দেখো, এই যে এটাতে ফ্যাব্রিকটা ওর লুক দিয়ে ফ্যাব্রিকে ধরা আছে, ফ্যাব্রিকে ধরে রাখছে, ঠিক আছে। এখন আমাদের এখানে আরো সব নিডেল আছে সব, হ্যাঁ। এখন আমরা ড্রপ স্টিচ বলতেছি যখন একটা বা দুইটা নিডেল নতুন ইয়ার্ন না ধরে বের করে দিচ্ছে ওর লুককে। কারণ আমার পাশাপাশি যদি অনেকগুলা নিডেল ড্রপ স্টিচ তৈরি করে, তাহলে কি আমার এই ফ্যাব্রিকটার এক মানে এই মিটিং মেশিনে যে আটকানো ছিল নিডেলের মাধ্যমে, তখন কি হবে এক সাইড খুলে ঝুলে পড়বে। এটাকে বলে ক্লথ ফল আউট, ঠিক আছে। যদি আমার অনেকগুলা পাশাপাশি অনেকগুলা নিডেল নতুন ইয়ার্ন ধরতে না পারে, কারণগুলা একই। হ্যাঁ, যে এই আমরা ড্রপ স্টিচে যে কারণগুলা পাইছি ওইগুলাই। হ্যাঁ, যে এটা খুব একটা সহজ ভাবে দেখানো যায় পার্টিকুলার কোন একটা ফিডারে, হ্যাঁ এই যে পার্টিকুলার কোন একটা ফিডারে কিছু একটা সমস্যা আছে, যার জন্য সব নিডেল এটাকে মিস করতেছে, সব নিডেল এই নতুন ইয়ার্ন এই ফিডারে ধরতে মিস করতেছে, তাহলে আমার কি হবে যে এই ক্লথ ফল আউট হবে, ঠিক আছে। তারপরে আসো স্ন্যাক্স, স্টাক আর ডবল, এইগুলোতে আমি পরে আসতেছি। এর আগে আমরা সহজগুলো একটু দেখি বা ইন্টারেস্টিং, হ্যাঁ যেগুলি কমন। হ্যাঁ, যে হরিজেন্টাল স্ট্রাইপ, এটা তো আমরা একটু আগে পড়লাম
যদি আমার ফিডারে আমরা কালার সুতা দেই, হ্যাঁ, তাহলে আমার কি হরিজন্টাল স্ট্রাইপ তৈরি হবে, ঠিক না? এখন জিনিসটা হচ্ছে কি, এই হরিজন্টাল স্ট্রাইপটা কি, এটা আমরা ফল্ট ফল্ট হিসেবে দেখতেছি। এটা হয়তো কালার সুতার বেলায় হতে পারে বা গ্রে ইয়ার্নের জন্য হতে পারে। যেমন খুব কমন একটা জিনিস হচ্ছে কি, আমরা কি জানি যে ফিডার, হ্যাঁ, যে সুতাগুলো আমরা ফিট করতেছি ওটা কি নেট ফ্যাব্রিকে এইভাবে কোর্স ওয়াইজ থাকতেছে লুপ আকারে, ঠিক না? এরকম স্পাইরাল ওয়েতে আস্তে আস্তে আমাদের নিটিং হইতেছে কোর্স, ঠিক না? এইভাবেই তো আমরা জানি, হ্যাঁ, যে সুতাটা স্পাইরাল ওয়েতে যায় হরিজেন্টালি, হ্যাঁ। এখন দেখো আমার ইয়ান ফিডারে যদি কোনো প্রবলেম থাকে, মানে ইয়ানের মানে ইয়ান যেটা ব্যবহার করতেছি ওটাতে যদি কোনো প্রবলেম থাকে, ওটা কি আমরা ফ্যাব্রিকে হরিজেন্টাল দিকে দেখব, ঠিক না? যেমন কি হইতে পারে, যেমন ধরো আমরা যদি ইয়ে করি ইয়ানের ফল্ট, হ্যাঁ, যে ধরো আমার ইয়ান এই ধরো থিক থিন প্লেস এইগুলি আছে, তাহলে আমার এটা হরিজেন্টালি দেখা যাবে। মোট কথা ইয়ার্নের যে কোনো ফল্ট আমরা হরিজেন্টালি দেখব, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমি ধরো এই লুপ আঁকলাম, একটা স্ট্রাকচার আঁকি আমরা, এখানে কি আমরা এক একটা কোর্স এক একটা সুতা দিয়ে তৈরি হচ্ছে বা ফিডার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে আমি 3টা কোর্স আঁকলাম, ঠিক আছে? এখন দেখো যে আমরা এই যে 3টা কোর্স আছে, এই মাঝখানের কোর্সের লুপগুলা কি বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা কি আমার একটা ফিডার থেকে এই কোর্সটা তৈরি হয়েছে, যেটাতে আমার কোর্সগুলা এই লুপগুলা বড় হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখো আমরা যদি এই ফ্যাব্রিকটাকে তৈরি করে, হ্যাঁ, ডাইং করি, কালার করি, তখন কি হবে, যে আমরা দেখব যে ফ্যাব্রিক, এই আমি নিচে আঁকি, ঠিক আছে? এই ফ্যাব্রিক, হ্যাঁ, যে এইখানে বড়, হ্যাঁ, বড় লুপ, তাই এখানে আমরা ডাইং করার পরে কি এখানে একটা দাগ দেখব, হয় আমার অন্য জায়গার থেকে ডার্কার বা লাইটার। তো নর্মালি বড় লুপ হলে আমার কি ডার্কার হবে, এই সরি লাইটার হবে কালার, হ্যাঁ। ধর আমি এটা ব্লু কালার করছি, তাহলে পুরো ফ্যাব্রিকটা ব্লু হলেও এই পয়েন্ট আমরা কি দেখবো, একটু লাইট কালার দেবো, লাইট ব্লু দেখবো, দেখে মনে হবে যে ফ্যাব্রিকে হরিজেন্টাল স্ট্রাইপ আছে, বুঝছো? মানে এই পাশাপাশি পাশের দিকে দাগ আছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি বললাম যে আমার ইয়ানের ফল্ট আমরা হরিজেন্টালি দেখবো, আর একটা কি বললাম নিটিং এর ফল্ট, যেটা আমার স্টিচ লেন্থের ফল্ট, এটা আমরা ডাইং এর, এটা কিন্তু আমরা গ্রে ফ্যাব্রিক যখন হবে তখন অতটা বুঝবো না, হ্যাঁ। ফ্যাব্রিকটা যখন কালার করা হবে তখনই এই স্টিচ লেন্থের ফল্টটা স্পষ্ট হয়, বুঝতে পারছো? যে তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে ইয়ানের ফল্টের কারণে, আর একটা হচ্ছে আমার এই নিটিং এর ফল্টের কারণে আমাদের এই তোমার ইয়ে হয় হরিজেন্টাল স্ট্রাইপ। এটা কিন্তু আমাদের প্রবলেম, ঠিক আছে? যে আমরা এখানে বলতে পারি কি, যে এটাকে তোমরা দেখবা অনেক ফ্যাক্টরি, এই অনেক বইয়ে বাড়ি এফেক্ট এই এরকম বানান দিয়ে দেখানো আছে, বুঝছো? যে এটাও ওই একই ফল্ট, আবার তোমার ফ্যাক্টরিতে এটাকে বলে পাট্টা, বুঝছো? এই প্রবলেমটাকে পাট্টা বলে, হ্যাঁ, এটাও মানে একটা মাথা নষ্ট করা ফল্ট ফ্যাক্টরির, বুঝছো? যে তখন মানে তোমার এই স্পিনিং বলবে যে এটা নিটিং এর ফল্ট, আবার নিটিং বলবে এটা ইয়ার্নের ফল্ট, হ্যাঁ, এরকম। মানে যদি কারণ মানে জিনিসটা জানা না থাকে তাহলে আসলেই ভাববে যে এটা ইয়ার্নের ফল্ট, আবার অনেক ক্ষেত্রে জানা থাকলেও অনেক সময় একটা ইয়ে হয়। যাই হোক, তারপরে আসো যে এই যে যেটা বললাম স্টিচ লেন্থ, হ্যাঁ, এটা আরটা কি, যে আমার ফ্যাব্রিক টেক আপ ক্যান অলসো কজ হরিজেন্টাল স্ট্রাইপ ইফ ইট ইজ জার্কি অর ইজ নট ইউনিফর্ম, হ্যাঁ। যে টেক আপ যদি আমার ঝাঁকি দিয়ে হয়, হ্যাঁ, তাহলে কি হবে, যে আমার ওই লুপ গুলাতে এফেক্ট ফেলবে, হ্যাঁ, যে ছোট বড় হবে, তার ফলে আমার এই হরিজেন্টাল স্ট্রাইপ হবে। আর তোমার ডবল জার্সি মেশিন যেমন রিপ বা ইন্টারলক হইলে কি হবে, যে আমার যদি ডায়াল আর সিলিন্ডার, হ্যাঁ, এটা যদি আমার ইয়ে হরিজেন্টালি না সেট করা হয়, ঠিক আছে, বা সেন্টারে না থাকে দুইটা, যে আমরা যদি এইভাবে আঁকি, এই আমার সিলিন্ডার, ঠিক আছে, এই আমার ডায়াল, এখন কি মেশিনটাই আমি
হরিজেন্টালি সেট করি নাই, মানে এটা নিচের বেসটা কোনো কারণে বাঁকা হয়ে আছে একটু, এটা খুব সূক্ষ্ম হইতে পারে। তার ফলে কি হবে দেখো, যে এই ডায়াল আর সিলিন্ডার যখন নিটিং করবে, খুব সহজেই তো বোঝা যায় সিলিন্ডার যখন ঘুরতেছে, তখন এক সময় কি তার উপর ওই মাধ্যাকর্ষণ শক্তির কারণে এক সময় সে একটু বেশি স্পিডে চলবে, আবার নামার সময় একটু কম, এরকম কিছু ভ্যারিয়েশন হবে। ডায়ালেরও তাই। হ্যাঁ, তার ফলে কি হবে যে আমার ওই এখানে ওই লুপের পার্থক্য হবে, তার ফলে আমাদের হরিজেন্টাল স্ট্রাইপ তৈরি হবে যদি আমার ডায়াল আর সিলিন্ডার হরিজেন্টালি সেট করা না থাকে। হ্যাঁ, তারপর আরেকটা আছে তোমার ভার্টিক্যাল স্ট্রাইপ। এই যে এই তার আগেটা ভার্টিক্যাল স্ট্রাইপ। হ্যাঁ, আমরা হরিজেন্টাল স্ট্রাইপ কি জানলাম, যে পাশের দিকে আমরা যে ফেব্রিক দেখাই কোর্স ওয়ে, এই দিকে আমরা হরিজেন্টাল স্ট্রাইপ বলতেছি। আবার কি আমার ভার্টিক্যাল স্ট্রাইপও হইতে পারে, ভার্টিক্যালি দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি দেখো, আমরা কি বলছি, নিডেল কি করে কন্টিনিউয়াস একটা ওয়েল তৈরি করতে থাকে। আবার সিঙ্কারও কি, যে তার পাশে আছে, ঠিক আছে। এখন দেখো এই নিডেল বা সিঙ্কারের যে কোনো ফল্ট আমরা কোন দিকে দেখব, এই ওয়েল বরাবর দেখব, ঠিক আছে। ধর আমার নিডেলে ধারালো অংশ আছে, তাহলে সে কি ওই ওয়েলটাকে ড্যামেজ করতে থাকবে, এটা আমরা কোন দিকে দেখবো, এটা আমরা ওয়েল বরাবর ভার্টিক্যালি দেখব। আবার সিঙ্কারেও যদি ফল্ট থাকে, আমরা সিঙ্কার লুপে কি দাগ দেখতে পাবো, তাহলে ওটা আমার এই ভার্টিক্যালি দেখবো, ভার্টিক্যালি দেখবো, এটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল স্ট্রাইপ, ঠিক আছে। আবার আরেকটা জিনিস চিন্তা করো, আমরা কি গেজের সাথে ইয়ান কাউন্টের সম্পর্ক আছে এইটা জানি, ঠিক না। আর আমার ধরো পার্টিকুলার যেই গেজ আছে, হ্যাঁ, যেই গেজের নিটিং মেশিন, তার থেকে আমরা চিকন সুতা ব্যবহার করলাম, তাহলে দেখো আমাদের কি হবে, যে চিকন সুতা, তাহলে আমার যেই মানে একটা নিডেল থেকে একটা নিডেলের এই লুপের যে দূরত্ব হবে, ওটা কি বেশি হবে, ঠিক না। যে আমরা যদি এইভাবে আঁকি, যদি আমরা চিকন সুতা ব্যবহার করি, হ্যাঁ, যেই গেজ তার ওই হিসাবে আমরা চিকন সুতা যদি ব্যবহার করি, তাহলে কি হবে, এখানে ফ্যাব্রিক ঠিকই তৈরি হবে, কিন্তু এই মাঝখানের গ্যাপ গুলা বেশি হয়ে যাবে, দেখে মনে হবে ফাঁকা ফাঁকা ভার্টিক্যাল এই গ্যাপ। এটাও আমার ভার্টিক্যাল স্ট্রাইপের এই মানে প্রবলেম। হ্যাঁ, আর যেটা বললাম যে নিটিং এলিমেন্টের যে কোনো ফন্ট আমরা ভার্টিক্যালি দেখব। হুম, আর এখানে লাস্টে 3 নাম্বার পয়েন্ট একটা বলা আছে, ইফ দ্য নিটিং এলিমেন্টস ডু নট মুভ স্মুথলি অর কামস ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার, দেন দিস ফল্ট উইল অকার। হ্যাঁ, যে আমরা নিডেল চেঞ্জ করছি বা সিঙ্কার চেঞ্জ করছি, কিন্তু আগে নিডেল গুলা যেগুলি আছে, হ্যাঁ, যে নতুন নিডেল গুলা একই সাপ্লায়ার না বা একই ম্যানুফ্যাকচারের না, তাহলে কি একদম 100% একই রকম হবে না, এই এলিমেন্ট গুলা তখন আমাদের ভার্টিক্যাল স্ট্রাইপ তৈরি করবে। তারপরে সয়েল স্ট্রাইপ। হ্যাঁ, এটা কি, যে আমার দাগ, হ্যাঁ, যে সয়েল স্ট্রাইপ যদি আমার দেখো যে ময়লার দাগ বলতে পারি আমরা, যে সুতার প্যাকেজে যদি ময়লা থাকে, ওটা তো আমরা দেখলাম যে কোর্সের দিকে যাবে, মানে হরিজেন্টালি দাগগুলা পড়বে। হ্যাঁ, যদি আমার সুতায় ময়লা থাকে, বা আমার যদি ইয়ান ফিডার এগুলাতে যদি ডার্ট থাকে, এগুলা কোন দিকে যাবে, কোর্সের দিকে। আবার ধরো আমরা কি যে ওই অয়েলিং পয়েন্ট আছে নিটিং মেশিনে, এখন কোনো কারণে ধরো এই ময়লাগুলা বা অয়েলিং গুলা নিডেলে লাগতেছে বা সিঙ্কারে লাগতেছে, তাহলে আবার ওটা কি হবে, ভার্টিক্যাল দিকে যাবে, ওয়েল বরাবর দাগ পড়তে থাকবে। তাহলে আমরা সয়েল স্ট্রাইপ দুই দিকে দেখলাম, একটা হচ্ছে আমার হরিজেন্টালি হতে পারে যদি আমার সুতার প্যাকেজে ময়লা থাকে, আর ভার্টিক্যালি হতে পারে কখন, যখন আমার নিটিং এলিমেন্টে ওই ডার্টি থাকবে, ঠিক আছে। আর একটা এখানে লাস্ট পয়েন্ট আছে, ডিউ টু মেশিন স্টপেজ ফর লং টাইম উইল রেজাল্ট সয়েল স্ট্রাইপ। যে আমরা যদি নিটিং মেশিন অনেকক্ষণ বন্ধ রাখি, তারপর চালাই, ধরো একদিন বন্ধ রাখলাম, হ্যাঁ, মানে আগে ফ্যাব্রিক তৈরি হয়েছে, তারপর কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালাইলাম, হ্যাঁ, তখন আমার সয়েল স্ট্রাইপ তৈরি হয়। কেন, যে বাতাসের ধুলাবালি, তারপর ধরো লিন, হ্যাঁ, বাতাসে যেসব কটন ফাইবার উড়ে, এগুলো ওখানে জমা হয়, হ্যাঁ, তখন আমাদের এই হরিজেন্টাল স্ট্রাইপ তৈরি হয়। তারপর স্ন্যাক্স, হ্যাঁ, এটা মেনলি আমাদের ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে। হ্যাঁ, যে আমরা দেখো যে যদি ম্যানমেড ফাইবার এরকম ফিলামেন্ট ধরো আমরা ব্যবহার করতেছি, এখন দেখো যখন নিটিং হচ্ছে এই নিডেল, ঠিক আছে, এই নিডেল, এই ফিলামেন্টের কি দেখো, নিডেলটা এক সাইডে ফ্রিকশন হচ্ছে ফিলামেন্টের, হ্যাঁ,
তখন কি হয় যে ফ্রিকশনের ফলে ফিলামেন্টের এক সাইডটা একটু লম্বা হয়ে যায় আর এক সাইডটা একই লেন্থে থাকে। তার ফলে এখানে কি একটা ক্রিম্পের মতো এফেক্ট তৈরি হয় বা টুইস্ট একটা এফেক্ট তৈরি হয়। এটাকে বলে স্ন্যাকস। ঠিক আছে, এটা পার্টিকুলারলি আমরা এই ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে দেখব। আর টাক অর ডবল স্টিচেস, হ্যাঁ, যে টাক স্টিচের ইয়েটা কি আমাদের টাক স্টিচের এই তোমার শর্তটা কি, যে নতুন ইয়ার্ন ধরবে কিন্তু ওর লুক ক্লিয়ার হবে না। ঠিক আছে, যে আমরা টাক স্টিচ দেখছিলাম, টাক ক্যাম দেখছিলাম, ওখানে দেখছিলাম কি নতুন ইয়ার্ন ঠিকই ফিড হচ্ছে কিন্তু আমার এই তোমার এই ওর লুক ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, তখন আমার টাক স্টিচ তৈরি হবে। যে তার মানে কি, আমার যদি কোনো কারণে এখানে ওর লুকও থেকে যায় আবার নিউ ইয়ার্নও ফিড হয়, তাহলে তখন আমার টাক স্টিচ তৈরি হবে। ঠিক আছে, খুব একটা সহজ জিনিস কি, যে আমার দেখো ক্লিয়ারিং হতে গেলে কি, এই আমার ল্যাচ ওপেন হচ্ছে, ওর লুক থেকে হুক থেকে ল্যাচ পার হয়ে আসতে হবে। ঠিক আছে, এখন কোনো কারণে যদি এই নিডেল অতটুকু ক্লিয়ারেন্সে আপ ডাউন না করে, ল্যাচ যদি একটু কোনো কারণে লম্বা হয়, তাহলে কি আমার ওর লুকটা ল্যাচের মধ্যেই থেকে যাবে, তখন আমার টাক স্টিচ তৈরি হবে। ঠিক না, যে তখন কি, যে সে ওর লুক ল্যাচের মধ্যে থেকে গেছে আবার নতুন ইয়ার্ন ধরতেছে। এটা কিন্তু আমরা ফল্ট আকারে পড়তেছি যখন আমরা চাই না যে টাক স্টিচ তৈরি হোক, কিন্তু টাক স্টিচ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তোমার এটা ডবল জাস্ট নিটিং মেশিনেও হইতে পারে, যে যদি আমার ডায়ালটা একটু উপরে সেট করা থাকে, হ্যাঁ, যে এই ডায়াল আর এই সিলিন্ডার, এমনকি ডায়ালটা বেশি উপরে সেট করা হয়েছে, তাহলে কি হবে দেখো, যে ডায়ালের ধরো রিব ফ্যাব্রিক আমরা একটা সুতাই চিন্তা করি, ইন্টারলকেও তাই, যে কোনাকুনি নিডেল লিড করতেছে, ডায়াল উপরে আছে দেখে মানে কি সে সুতার মাধ্যমে নিচের সিলিন্ডার লুপকেও কিছুটা উপরে উঠে রাখবে, একই সুতা যেহেতু, তখন কি হবে, সিলিন্ডার লুপ আর ওইভাবে ক্লিয়ারিং হবে না, তার ফলে আমার টাক স্টিচ তৈরি হবে। তারপরে আসো তোমার, স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার। এটা শেষ করে অল্প একটু স্যার কালকে আমাদের 2টা পরীক্ষা, তো এই জন্য স্যার। শেষ প্রায় দেখো, যে আমার যদি লুপ সাইজ ছোট হয় তাহলে কি আমার ক্লিয়ারিং এ অসুবিধা হবে। হ্যাঁ, যে লুপ সাইজ ছোট মানে কি ওর লুপটা ছোট, তাহলে কি আমার নিচে নেমে ক্লিয়ারিং হতে অসুবিধা হবে। আর একটা হচ্ছে যদি আমার স্লাইডিং অ্যাবিলিটি কম হয় নিডেলের, সরি সুতার, তাহলে কি হবে, যে নিডেলের গা বেয়ে নামতে পারবে না। ঠিক আছে, যে তাহলে আমার টাচ সিস্টেম হবে। আর এটাই মনে হয় লাস্ট, ও কালার ফ্লাই একটা বাকি থাকতেছে, ওইটাই সব থেকে মজার, বুঝছো, কালার ফ্লাই বাঞ্চিং আপ। হ্যাঁ, যদি আমার টেক আপটা ঠিক মতো কাজ না করে, তাহলে দেখো কি ফ্যাব্রিক তৈরি হচ্ছে কিন্তু নিচে নেমে যাচ্ছে না। ঠিক আছে, তখনও আমার এই তখন হবে কি বাঞ্চিং আপ, যে লুপ গুলো এক জায়গায় জমা হতে থাকবে নিডেলের। ঠিক আছে, তাহলে কালকে না তোমাদের সাথে ইনশাল্লাহ 3 তারিখে কয়টায় ওদের যেহেতু ক্লাস টেস্ট আছে, আমরা ইনশাল্লাহ এই তোমার এই বিকাল 3টায়, ঠিক আছে, শুক্রবারে ইনশাল্লাহ বিকাল 3টায়, পরশুদিন আমরা ক্লাস করবো। স্যার দুপুরে দিয়েন না স্যার। জোরে বলো। স্যার দুপুরে থাক স্যার। দুপুরে মানে? স্যার দুপুরে না নিয়ে সকালে করলেই ভালো হয় স্যার, মানে হয়তো শনিবার না হলে সকালে করলে বেটার হয় স্যার। না, ওদের তো আমি তো সকালে নিতে চাইছিলাম, ওদের ক্লাস টেস্টের জন্য বলতেছি, ওদের স্যার ওটা সকালে তো শুক্রবার স্যার, ওদের শনিবার সমস্যা না থাকলে স্যার একটু বলে দেখেন স্যার। শনিবার যেন কি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তাহলে তুমি তুমি এই টিএফডি তোমাদের শনিবারে অসুবিধা আছে? না স্যার, শনিবারে সকালে পারবো। স্যার দুপুরে ক্লাস করতে একটু প্যারা হয়ে যায় স্যার। দেখিয়ে শনিবারে কি আছে। শনিবার মানে তোমার কত তারিখ হয়? 4 তারিখ মনে হয়। ঠিক আছে, তাহলে একটু মেসেজ দিয়ে রাখো, কারণ আমার মানে অনেক সময় শিডিউলটা খেয়াল থাকে না, বুঝছো। তাহলে শনিবারে সকাল 10টায় ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ, একটু পড়ে দেখো, এটা বেলাল স্যারের বই একদম এইভাবেই আছে, বুঝছো। এটা একটু পড়ে দেখো, আর নিটিং এর বেসিক গুলো চিন্তা করো, তাহলে এটা বুঝতে অসুবিধা হবে না। অনেক কিছু হয়তো মনে রাখতে হবে না, তোমরা নিজেরাই বুঝবা, বুঝছো। তাহলে আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ স্যার হাফেজ। এটাই কি লাস্ট টপিক না? এটা না, আরেকটা যে মানে তোমাকে বললাম না, নিড টাক মিস ড্রপ স্টিচ, ওগুলি কিছু ফিচার আছে, ওইটা পড়াইলে আমার মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়, বুঝছো। আর ওকে তুমি একটু স্যার। যে 5-6 বছরের কোশ্চেন একটু দেখো, বুঝছো, তাহলে তোমাদের মানে জিনিসটা ক্লিয়ার হবে, আইডিয়া হবে, বুঝছো। যেমন ক্লাস শেষের
ওই গাইডলাইন নিয়ে যে ক্লাসটা নিয়েছিলাম ওটাতে মনে হয় তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। কারণ পড়ায় যাওয়া একটা কথা, আর কোশ্চেন ধরে ধরে জিনিসগুলো সলিউশন করে দিয়ে আর একটু ভালো হয় মনে হয়, কারণ তোমরা জিনিসগুলো জানো, ওখানে তোমাদের মানে গুছানো হয়ে গেছে, বুঝছো? তো তোমরা একটু ওই যে 5-6 বছরের কোশ্চেন দেখো, হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাইও, হ্যাঁ। আর আমার আর একটা ক্লাস লাগবে। তো আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ। ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, হ্যাঁ।